বেলাকে হাত ধরে টেনে এনে, এই দেখো, এই হচ্ছে আমার ফিয়ন্সে, একে দেখো আর নিজেকে দেখো। কোথায় ও আর কোথায় তুমি? নিজের জায়গাটা এবার বুঝেছ? আর যেন এখানে না দেখি তোমাকে। নাও গেট আউট বলে বেলাকে নিয়ে চলে গেল গাড়ি করে। আর আজ ও বিন্তি কিছুই বলল না, শুধু শুনে গেল তার রাজকুমারের তাকে করা অপমান। আর চোখের জল ফেলে বাড়িতে চলে গেল সেদিনের মতো। আসলে এতদিন ও অসুস্থ ছিল, জ্বরের জন্য আসতে পারেনি তার রাজকুমারকে দেখতে। তাই তো এত অপমানিত হয়েও আজও আর নিজের মনকে মানাতে না পেরেই চলে এসেছিল। কিন্তু এইটুকু দেখায় ওর মন যে ভরেনি আজ, তাই তো অসুস্থ শরীর নিয়েও ও দাঁড়িয়েছিল। অরিন্দমের এত অপমানে যতটা না ওর কষ্ট হয়েছে, তার থেকেও বেশি কষ্ট হয়েছে তার সাথে সেই মেয়েটিকে দেখে। ওর রাজকুমার তাহলে সত্যিই অন্য কারো হয়ে যাবে। ঠিক আছে, সে যদি এতেই খুশি হয় তাহলে তার খুশিতেই বিন্তি খুশি। ওই খুশির কাছে বিন্তির কষ্ট কিছুই না। এদিকে অরিন্দম বাড়ি এসেও কিছুতেই শান্তি পাচ্ছিল না। কেমন যেন অস্থির অস্থির লাগছিল ওর। মেয়েটার কান্নামাখা মুখটা ওর খুব মনে পড়ছিল। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আর থাকতে না পেরে ও ওর গার্ডকে ফোন করে আসতে বলল। গার্ড আসলে ও বলল, অরিন্দম, আমাকে যে মেয়েটা ফলো করে তাকে আপনি নিশ্চয়ই দেখেছেন। গার্ড, জি স্যার। অরিন্দম, গুড। তাহলে ওই মেয়েটার সম্পূর্ণ খোঁজ খবর আমার চাই, কাল সকালের মধ্যে। গার্ড, জি স্যার, হয়ে যাবে। গার্ড চলে যাওয়ার পরও অরিন্দম বিন্তির কথাই ভাবছিল। আর কেন জানি না ওর খুব ভালো লাগছিল বিষয়টা। পরের দিন সকালে গার্ড বিন্তির সমস্ত তথ্য অরিন্দমকে দেন। তখনই অরিন্দম বিন্তির নাম জানতে পারে। তবে একটা ব্যাপারে অরিন্দম নিজেই অবাক হলো যে বিন্তিরা গরিব শুনে ওর কোনো কিছুই হলো না। আগে তো ও গরিবদের কত তুচ্ছ তাচ্ছিল্য করত, তাহলে আজ কেন এমন হলো? সেই সপ্তাহের রবিবার দিন অরিন্দম তার বান্ধবীকে নিয়ে শপিং মলে গিয়েছে। আগের দিন ওই ঘটনার পর বেলা বেশ হতভম্ব হয়ে গেছিল। বাড়ি এসে অরিন্দমকে মেয়েটিকে মিথ্যে বলার কারণ জিজ্ঞেস করে সে, যে কেন সে বলেছিল ওরা দুজন ফিয়ান্সে, যেখানে ওরা শুধু বন্ধুই। তখন অরিন্দম সব খুলে বলে। বেলা তখন ওকে বোঝায় মেয়েটিকে মেনে নিতে, আর অনেক লেগফুলও করে। তবে অরিন্দম এই নিয়ে কিছুই বলেনি সেদিন। তো ওরা যখন শপিং মল থেকে বেরিয়ে আসে তখন বেলা অরিন্দমকে ডেকে দেখায়। বেলা, লুক অরিন্দম, এটা সেই মেয়েটা না, তোর দিবানি। অরিন্দম তাকিয়ে দেখে যে বিন্তি একটা বাচ্চা মেয়ের থেকে ফুল নিচ্ছে, আর হেসে হেসে কি যেন বলছে। অরিন্দম একভাবে সেই দিকে তাকিয়েই থাকে। বেলা অরিন্দমকে এভাবে দেখে বলে, বেলা, অরি, তুই প্রেমে পড়ে গেছিস তোর দিবানির, যেভাবে তাকিয়ে আছিস। অরিন্দম এই কথা শুনে কিছুক্ষণ বেলার দিকে তাকিয়ে থেকে সামান্য লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে তাকায়, কোনো প্রতিবাদ না করে। তা দেখে বেলা হাসতে থাকে। এর মধ্যে বেলার ফোন এলে সে সাইডে গিয়ে কথা বলতে থাকে।
আর অরিন্দম আবার বিন্তিকে দেখতে দেখতে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছে তা খেয়ালই করেনি। একটা বড় ট্রাক অরিন্দমের দিকে ধেয়ে আসতে থাকে, সেদিকে অরিন্দম কোনো খেয়ালই করেনি। বেলাও তার কথা শেষ করে অরিন্দমের দিকেই আসছিল, কিন্তু অরিন্দমের দিকে ট্রাক আসতে দেখে সে কিছু বলবে তার আগেই ট্রাকটা ফুল স্পিডে এসে অরিন্দমকে যখন মেরে দেবে তখন কোথা থেকে বিন্তি এসে অরিকে ধাক্কা দিয়ে পাশে ফেলে দিয়ে নিজে ট্রাকের নিচে এসে যায়। ট্রাকটি ব্রেক কষলেও শেষ রক্ষা হলো না। এই কয়েক সেকেন্ড সময়ের মধ্যে যে কি হয়ে গেল তা সেখানকার কেউই বুঝতে পারল না। কিছুক্ষণ পর অরিন্দম মাথা উঠিয়ে পাশে তাকিয়ে দেখে ওর যেন পুরো পৃথিবীটাই দুলে উঠল। ওর মাথার থেকে রক্ত পড়ছিল। সেসব এর তোয়াক্কা না করে ও উঠে দৌড়ে গেল রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা বিন্তির দিকে। গিয়ে নিচে বসে বিন্তির মাথাটা কোলে নিয়ে কাঁপা কাঁপা হাতে তার মুখের রক্তগুলো মুছিয়ে দিতে লাগল। আজ অরিন্দমের চোখের জল বাঁধ মানছে না। বেলাও এসে ওদের পাশে বসেছে, তার চোখেও জল। আশেপাশে সকলে জড়ো হয়ে ভিড় করে আছে। বিন্তির প্রাণ ছিল তখনও। অরিন্দম, এটা কি করলে বিন্তি? কেন? বিন্তি অরিন্দমকে দেখে মুচকি হাসল। সে আবছা আবছা দেখতে পাচ্ছে তার রাজকুমারকে। বিন্তি, আমার রাজকুমার, আমি সত্যি আপনার কোলে মাথা দিয়ে আছি। আমার না বিশ্বাস হচ্ছে না। আমি কত ভাগ্যবতী যে আমার রাজকুমারের কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস নেব। কিন্তু আমি যে আমার রাজকুমারকে ঠিক করে দেখতে পারছি না শেষবারের মতো। অরিন্দম, তুমি চুপ করো প্লিজ। আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। ড্রাইভারকে গাড়ি আনতে বলো। ওকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বিন্তি আবার বলল, বিন্তি, এখন আমার কাছে সময় নেই আর। আপনি ব্যস্ত হবেন না। আমি আপনাকে বলেছিলাম না যে আমি আপনার প্রেমে নিজের জীবন অঞ্জলিও দিতে পারি। দেখুন সেই সময়টা কত তাড়াতাড়ি এসে গেল। সত্যি আমি আমার কথা রাখতে পারলাম। আপনি ভালো থাকবেন রাজকুমার। খুব ভালোবাসি। অনেক কষ্টে বলে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করল বিন্তি। আর অরিন্দম সমানে কান্না করেই যাচ্ছে বিন্তির কথা শুনে। বিন্তির চুপ হয়ে যাওয়া দেখে অরিন্দম বিন্তির গালে হাত দিয়ে থাপ্পড় মেরে মেরে ডাকতে লাগলো, অরিন্দম, বিন্তি, এই কথা বলো। এই বিন্তি, বিন্তি। যখন দেখল বিন্তি কথা বলছে না তখন বিন্তি বলে চিৎকার করে উঠল, তুমি নিজের ভালোবাসার কথা জানিয়ে চলে গেলে, আমারটা একবারও শুনলে না। একবারও বলার সুযোগ দিলে না। এত অভিমান তোমার। এখন আমি কি করব? তুমি এত ভালোবাসো যে নিজের জীবন দিয়ে আমার জীবন বাঁচালে। আর আমি অধম যে তোমার ভালোবাসা বুঝতে পারলাম না। বলে কাঁদতে লাগলো ওকে জড়িয়ে ধরে। এর মধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টির জলে বিন্তির মুখের রক্ত পরিষ্কার হতে থাকলো। অরিন্দম ওই অবস্থাতেই বিন্তির মুখে চুমু খেতে লাগলো। কিছুক্ষণ পর ও বিন্তির ওপর জ্ঞান হারিয়ে পড়ে গেল। 4 বছর পর একটা গাছপালায় ঘেরা জায়গা,
সূর্য মাথার উপরে বিরাজমান। চারিদিকে সবুজের সমারোহ। এটি একটি চা বাগানের সামনের জায়গা। এর মাঝে একটি অডি গাড়ির পাশে একজন ৩৬ বছর বয়সী পুরুষ দাঁড়িয়ে আছে। হাতে তার একটা ডায়েরি। সে সেটা মনোযোগ সহকারে পড়ে চলছে। এটা তার অভ্যেস বলা চলে। যখনই সে কাজ থেকে ছুটি পায় তখনই এই জায়গাটায় চলে আসে সে। এখানে যে সে তার প্রিয়তমার সুবাস পায়। জি হ্যাঁ, ঠিকই ধরেছেন। এ আর কেউ নয়, এ হলো অরিন্দম, বিন্তির রাজকুমার। আর এই জায়গাটি সেই জায়গা যেখানে বিন্তি তার রাজকুমারের জন্য অপেক্ষা করত। বিন্তির মৃত্যুর পর সে বুঝেছিল যে সে কতটা ভালোবেসে ফেলেছিল ওই মেয়েটিকে। কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল তখন। আর এখন যে এই ডায়েরিটি পড়ছে সেটা বিন্তির ডায়েরি। এতে বিন্তি তার নিজের সব ফিলিংস লিখে রেখে গেছে তার রাজকুমারকে নিয়ে। এটা বিন্তির এক বান্ধবী তাকে দিয়েছিল যখন সে বিন্তির কাজে ওর বাড়ি গিয়েছিল। তখন থেকে তার কাছেই আছে এটা। এটা পড়া তার অভ্যেসে দাঁড়িয়েছে। যতবার এটা পড়ে ততবার তার চোখ ভিজে যায় জলে। তখন তার চোখে নিজের বোকামির জন্যে নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলার হাহাকার দেখা যায়। তবে মাঝে মাঝে বিন্তির মা বাবা আর ভাইয়ের খোঁজটা ও ঠিকই নেয় ওদের বাড়ি গিয়ে। তাদের সাথে অরিন্দমের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। অনেক আপন করে নিয়েছেন তারা অরিন্দমকে। অরিন্দম ও তাই। অরিন্দম আর বিয়ে করেনি। এই মনে ও আর কাউকে জায়গা দিতে পারবে না। অরিন্দম আমাকে একা করে তো চলে গেলে। আমার করা অপমানের শাস্তিটা আমাকে সারা জীবনের জন্য দিয়ে গেলে। তবে আফসোসটা কি জানো, আমার ভালোবাসার কথাটা তুমি জেনে যেতে পারলে না। তুমি জানলেই না যে এই অরিন্দম শুধু তোমারই ছিল আর থাকবে। এই একটাই আফসোস, সারা জীবন আমাকে শেষ করে দেবে ভেতর থেকে। এখন সবাই জানে আমার ভালোবাসার কথা, শুধু তুমি জানলে না। বলে দীর্ঘশ্বাস ফেলে ডায়েরিটা বন্ধ করে দিল। বৃষ্টি পড়ছে হালকা হালকা। এখন বাড়ি যেতে হবে এই ভেবে যেই না গাড়িতে উঠতে যাবে তখনই ওর ফোনটা বেজে উঠল। ও ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে একটা বাচ্চা মেয়ে বলে উঠল, পাপা তুমি কখন আসবে? ঠাম্মি, দাদুন আর বিন্দি তো অপেক্ষা করছে তোমার। অরিন্দম, এই তো বিন্দি মা, পাপা এক্ষুনি চলে আসবে কেমন? বিন্দি, আত্মা পাপা বলে ফোন কেটে দিল। অরিন্দম আকাশের দিকে তাকিয়ে দেখলে আমাদের মেয়ে বিন্দি কত পাকা হয়েছে। ওর যে 4 বছর কে বলবে ওর কথা শুনলে। বলে হেসে, না এখন যাই, না হলে আবার আরেকজন গাল ফোলাবে। বলে গাড়িতে উঠে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। এই বাচ্চা মেয়েটিকে অরিন্দম অ্যাডপ্ট করেছে। সেই এখন ওর বেঁচে থাকার কারণ। একে অরিন্দম ওর আর বিন্দির মেয়ে মনে করে। তাই তো নাম রেখেছে বিন্দি। আসলে মানুষ সময় থাকতে জিনিসের মূল্য বুঝতে পারে না।
সেই জিনিসটি যখন হারিয়ে যায় চিরতরে, তখন মানুষ সেই জিনিসের মূল্য বোঝে, কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে যায়। রয়ে যায় শুধু স্মৃতি। সমাপ্ত।